পাকিস্তান আর বাংলাদেশের ফুটবল এবার এগিয়ে চলেছে, আর ভারতের ফুটবল দুর্দশা চলছে। এই থাম্বনেলটাই করেছি আজকের এই ভিডিওতে, কারণ এই জন্যই বর্তমানে সাপে যে সাতখানা দেশ খেলে সেখানে ভারতীয় ফুটবল দল এই বাংলাদেশ, পাকিস্তান এবং বলা যেতেই পারে শ্রীলঙ্কার থেকে এবার পিছোতে শুরু করেছে। কি কারণে পিছোতে শুরু করেছে সেটাই আজকের এই ভিডিওতে প্রমাণ সহ আমি আলোচনা করব, যেটা তোমাদের আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেব। এছাড়া একটা দারুণ নিউজ এসেছে গতকালকে, যেখানে খেল নাও ব্রেক করেছে। পিওআই আর ওসিআই খেলোয়াড়রা নাকি ভারতীয় দলের খেলার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। সেই বিষয়ে ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে, বাট যেটা মূল বিষয় সেইটা দিয়ে শুরু করা যাক। এই মুহূর্তে মালদ্বীপে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি শনিবার দিন 13 তারিখ, মানে জুন মাসের 13 তারিখ। আজ থেকে প্রায় 2-3 দিন আগে, যত সম্ভব 10 জুন এমন কিছু ডেট হবে, সেখানে মালদ্বীপের মাটিতে একটা ফাইনাল ম্যাচ হয়ে গেল। পাকিস্তান ফুটবল দল সেখানে তারা আফগানিস্তান ফুটবল দলকে হারিয়ে দিয়েছে। আর এই আফগানিস্তানের ফুটবল দলের কাছে আমাদের ভারতীয় ফুটবল দল শেষ দুটো ম্যাচে একটা ড্র করেছিল, আরেকটি ম্যাচে আমরা পরাজিত হয়েছিলাম ঘরের মাঠে। আর সেই আফগানিস্তানকে কিন্তু এবার পাকিস্তানের ফুটবল দল হারিয়ে দিয়েছে। হঠাৎই কি হলো পাকিস্তান ফুটবল দলে যে তারা এত সুন্দর ফুটবলটা খেলছে? বিষয়টা হচ্ছে, এই কয়েকদিন আগে অবধি মালদ্বীপের মাটিতে 4 দেশের একটা ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল, যেখানে 4টি দেশ অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ তাদের অনূর্ধ্ব-23 ফুটবল দল পাঠিয়েছিল, কারণ তাদের মেন ফুটবল দলটা ইউরোপে সফর করেছিল স্যান মেরিনো বলে একটি দেশের সঙ্গে খেলতে। আর বাংলাদেশ তোমরা জানো ওই ম্যাচটা জিতে গেছে 2-1 গোলে। ইউরোপ সফরে প্রথম ম্যাচ ছিল তাদের, সেটা তারা জিতে গেছে, যার জন্য তারা মেন টিম সেখানে পাঠায়নি, অনূর্ধ্ব-23 টিম পাঠিয়েছে। এছাড়া পাকিস্তান তাদের মেন টিম পাঠিয়েছিল, আফগানিস্তান তাদের মেন টিম পাঠিয়েছে, এছাড়া আয়োজক মালদ্বীপ তো ছিল। তো মালদ্বীপের ফুটবল অবস্থা এই মুহূর্তে খারাপ পরিস্থিতিতে চলছে, বাট পাকিস্তান ফাইনালে ওঠে আর আফগানিস্তানও ফাইনাল খেলে। আর সেই ফাইনালে কিন্তু পাকিস্তান দল যত সম্ভব 2-0 গোলে হারিয়ে দিয়েছে আফগানিস্তানের ফুটবল দলকে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু প্রমাণ দেখাবো হঠাৎ করে পাকিস্তানের ফুটবল দলের কি হলো। তো চলো এবার কম্পিউটার স্ক্রিনে তোমাদের আমি নিয়ে যাচ্ছি। দেখো, কম্পিউটার স্ক্রিনে সবার প্রথম আমি দেখাচ্ছি তোমাদের ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়দের নাম। দেখতে পাচ্ছ গুরপ্রীত সিং সান্ধু, অ্যালবিনো গোমস, ঋত্বিক তিওয়ারি, এইটাই হচ্ছে আমাদের মোটামুটি মেন টিম। সব খেলোয়াড়ের নাম রয়েছে, দেখো সন্দেশ জিঙ্গান, রাহুল বেকে, আকাশ মিশ্রা, নিখিল পূজারি, সমস্ত খেলোয়াড়ের নাম রয়েছে। তারা কোন ক্লাবে খেলে দেখো সমস্ত লেখা রয়েছে, বেঙ্গালুরু, জামশেদপুর, গোয়া, সমস্ত খেলোয়াড়ের নামের পাশে কিন্তু দেওয়া রয়েছে তারা নির্দিষ্ট কোন ক্লাবে খেলে। আর এই ক্লাবগুলো কোন দেশের হয় তার পাশে কিন্তু ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, মানে ভারতের ফ্ল্যাগ রয়েছে, মানে সমস্ত ক্লাবগুলো কিন্তু ভারতীয় ক্লাব। দেখতেই পাচ্ছ, হয়ে গেল দেখে নিলে। এইবার আমি পাকিস্তানের যে দলটা এই মালদ্বীপের 4 দেশের টুর্নামেন্ট খেলতে গিয়েছিল তাদের টিমটা দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে কিন্তু পাকিস্তানের স্কোয়াড যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল। এবার এক এক করে দেখে নেওয়া যাক এই খেলোয়াড়রা তারা কোন ক্লাবের খেলে। দেখো, গোলকিপার ইউসুফ ভাট, ডেনমার্কের জন্ম, ঠিক আছে, তিনি খেলেন স্ট্যালিয়ন লাগুনা, কোথাকার ক্লাব দেখা যাক। দেখো ফিলিপিন্স ফুটবল লিগ, সেখানকার টপ টায়ার লিগের ক্লাব। তো ফিলিপিন্স কিন্তু খুব একটা উন্নত নয়, যাই হোক বিদেশের মাটিতে খেলে। আমি এক এক করে পাকিস্তানের সমস্ত খেলোয়াড়দের দেখাবো যারা কোন ক্লাবে খেলে। এবার দেখো ডিফেন্ডার আলী খান নিয়াজি, পাকিস্তানের জন্ম, তিনি খেলছেন এস.এ. গার্ডেন্স, কোথাকার ক্লাব। দেখুন এটা পাকিস্তানেরই একটি ক্লাব। তো যাই হোক এই খেলোয়াড়টি পাকিস্তানের লিগেই খেলে। আরেকজন ডিফেন্ডার মোহাম্মদ ফাজাল, ডেনমার্কের জন্ম, ঠিক আছে। এবার দেখো নর্ডিক ইউনাইটেড, এটা সুইডিশ যে ফুটবল লিগ হয় সেখানকার সেকেন্ড ডিভিশনের একটি ক্লাবে খেলেন এই পাকিস্তানি খেলোয়াড়। দেখতে পারলে বিদেশের ক্লাবে কিন্তু খেলে। এইবার দেখো আবদুল্লাহ ইকবাল, ওদের ক্যাপ্টেন, ডেনমার্কের জন্ম, বার্থ প্লেস ডেনমার্ক, এই ক্লাবটায় তিনি খেলেন। এটা কোথাকার ক্লাব দেখা যাক। এইটাও কিন্তু ইউরোপের একটি ক্লাব, সুইডিশ ক্লাব,
ফার্স্ট ডিভিশন মানে প্রিমিয়ার ডিভিশনে একটি ক্লাবে তিনি খেলেন, মানে সুইডেনের টপ টায়ার লিগের একটি ক্লাবে কিন্তু খেলে এই কি নাম বললাম, আব্দুল্লাহ ইকবাল। এবার অ্যাসা সুলিমান, ঠিক আছে, এর কথা দেখা যাক। ইংল্যান্ডে জন্ম, তিনি যেই ক্লাবটি খেলেন এটা আজারবাইজান প্রিমিয়ার লিগ, সেখানকার টপ টায়ার লিগ। দেখো লেভেল পিরামিড 1 টপ টায়ার লিগের একটি ক্লাবে তিনি খেলেন। হয়ে গেল। মামুন মুসা খান, চলো দেখে নেওয়া যাক। পাকিস্তানের জন্ম, পারো এফসি, জানো পারো এফসি একটা ভুটানের ক্লাব, সেখানে খেলে। ওটিস খান, ইংল্যান্ডে জন্ম, তিনি যে ক্লাবটিতে খেলেন, এই যেই ক্লাবটিতে, কোথাকার ক্লাব, ন্যাশনাল লিগ, এটা হচ্ছে ইংল্যান্ডের 5ম ডিভিশনের একটি ক্লাবে তিনি খেলেন। হয়ে গেল। এরপরে রাহিস নবী, এই খেলোয়াড়টির কথা দেখা যাক। দেখো কোন ক্লাবে খেলে, তিনিও ইংল্যান্ডে জন্ম, স্পোর্টিং খালসা, স্পোর্টিং খালসা, এটাও কিন্তু ইংল্যান্ডের একটা লিগ যত সম্ভব, সেখানে তিনি খেলেন। এরপরে দেখো আদিল নবী, ইংল্যান্ডে জন্ম, তিনি খেলছেন হারবর্গ টাউন, ন্যাশনাল লিগ নর্থ, কোথাকার লিগ এটা, এটা কিন্তু 6 ডিভিশন লিগ ইংল্যান্ডের। এরপরের যে খেলোয়াড়টি দেখাবো সায়াক দোস্ত, ইনি পাকিস্তানের জন্ম, বাদার্স ইউনিয়ন বাংলাদেশের একটি ক্লাবে খেলেন। এতক্ষণ পর একজনকে বাংলাদেশের ক্লাবে পাওয়া গেল, পাকিস্তানের খেলোয়াড় বাংলাদেশের ক্লাবেই খেলবে। এবার আছে হারিস জেব, এনার জন্ম নিউজিল্যান্ডে, ইনি খেলছেন সাউথ ইস্টল্যান্ড ইউনাইটেড, কোথাকার, এটা ওএফসি, মানে এই নিউজিল্যান্ডের টপ টায়ার লিগের একটি ক্লাব, সেখানে তিনি খেলেন। যেই নিউজিল্যান্ড কিন্তু এবার ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছে। এবার দেখো মহিব উল্লাহ, পারো এফসি মানে ভুটানের ক্লাবে খেলেন। আলী হায়দার শাহ, ইনি খেলছেন ড্যানিশ 2nd ডিভিশনের একটি লিগে তিনি খেলছেন। তারপর দেখো আব্দুল্লাহ শাহ, ইনারটা একটুখানি গন্ডগোল আছে, উইকিপিডিয়া ঠিকঠাক কাজ করছে না। তো আব্দুল আরসাদ, এই খেলোয়াড়টি ডেনমার্কে জন্ম, তিনি যেই দলটিতে খেলছেন, দেখো ফার্স্ট ডিভিশনের একটি দল, কোন দেশের, ড্যানিশ, ডেনমার্কের ফার্স্ট ডিভিশনের একটি লিগে তিনি খেলছেন। চলো আরও দেখে নেওয়া যাক। আলী আগা, পাকিস্তানের জন্ম, এই পাকিস্তানেরই একটি ক্লাবে খেলছে। উমার নওয়াজ, ইনি কোন ক্লাবে খেলছেন দেখা যাক, ইনি খেলছেন ইএফএল, বাবা তো ভালো, ইংলিশ ফুটবল লিগের 2nd ডিভিশন লিগের একটি ক্লাবে তিনি খেলছেন ইংল্যান্ডে। আরও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো হায়ান খাতাক, ইনিও বাংলাদেশের ক্লাবে খেলছেন বর্তমানে, এর আগে তিনি পোপো এফসি, এটা আমি আর দেখছি না, ছোটোখাটো ক্লাব যেহেতু। সাকিব হানিফ, দেখো এ কোন ক্লাবে খেলছে, পাকিস্তান, নিউ রেডিয়েন্ট মালদ্বীপের ক্লাব, ঠিক আছে, নিউ রেডিয়েন্ট মালদ্বীপের ক্লাবে খেলছে। আলমগীর গাজী, ইনিও বাংলাদেশের ক্লাবে খেলছেন, তার আগে থিম্পু সিটিতে খেলতো। এটা রেড, এটা খোলা যাবে না। হারুন হামিদ, ইনি যেই দলটিতে খেলেন, দেখো পোলিশ ফুটবল লিগ, মানে পোল্যান্ডের যে 4th টায়ার যে লিগ হয় সেখানকার একটি ক্লাবে খেলছে। এই হচ্ছে পাকিস্তানের জাতীয় দলের যে সমস্ত খেলোয়াড়রা তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত খেলোয়াড়দের 90% খেলোয়াড়, 90% খেলোয়াড়রা কিন্তু বিদেশের লিগে খেলে, না ইউরোপেই ম্যাক্সিমাম মেজরিটি খেলছে। গোলকিপার দেখলাম ফিলিপিন্সে খেলছে, বাংলাদেশে 3জন মতো খেলোয়াড় খেলছে, আর পারো এফসিতে 2-3জন মতো খেলছে। তাহলে বলো এই টিমটা ভালো খেলবে না তো ভারতের টিম ভালো খেলবে? এবার বাংলাদেশকেও একটু দেখা যাক। এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড, আর বাংলাদেশের যে স্কোয়াডটা রয়েছে দেখো এখানে তোমরা দেখতে পারবে তারিক গাজী, যিনি পারো এফসিতে খেলে, এছাড়া লেস্টার সিটিতে হামজা চৌধুরী, এছাড়া সামিত সোম, তোমরা জানো এই সামিত সোম কানাডার খেলোয়াড়, এই মুহূর্তে ফ্রি এজেন্ট
দেখাচ্ছে। এছাড়া ফাহমেদুল ইসলাম তিনিও কিন্তু একটা বাইরের ক্লাবে খেলে, কোন ক্লাব দেখছি, সিরিয়ে ডি, ইটালির 4th ডিভিশন একটি লিগে খেলেন, ঠিক আছে। আর এছাড়া বাকি যে তোমরা দেখছো বাংলাদেশের ক্লাবে খেলছে, বাট এটা কিন্তু বেশি দিন নয়, কারণ এই জন্য বলছি খুব তাড়াতাড়ি তোমরা অনেক নিউজেও হয়তো এই খবরটা পেয়ে গেছো যে বাংলাদেশের আরও অনেক খেলোয়াড় আসতে চলেছে, যারা তাদের প্রবাসী খেলোয়াড় তারা চেষ্টা চালাচ্ছে, পেপার ওয়ার্ক করছে, খুব তাড়াতাড়ি তারাও কিন্তু বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে দেখতে আমরা পাবো। এই বছর 2026 ফুটবল বিশ্বকাপ চলছে এই মাসে, কয়েকদিন পর, মানে মোটামুটি আর কয়েক মাস পর শেষ হয়ে যাবে, মানে এই বছর 3 মাসের একটা টুর্নামেন্ট চলছে। তারপর থেকেই যথাসম্ভব নভেম্বর বা ডিসেম্বর থেকেই 2030 সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় কিন্তু ম্যাচ সব শুরু হয়ে যাবে। তার আগে বাংলাদেশ কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। পাকিস্তানও কিন্তু সেই দিকে কাজ করছে, শ্রীলঙ্কাও কিন্তু কাজ করছে। একমাত্র ব্যতিক্রম আমাদের ভারতীয় ফুটবল দল, তাদের ম্যানেজমেন্ট ভারতে যারা খেলে তাদেরকেই শুধু একমাত্র খেলায়। আমাদের জাতীয় দলে কোনো খেলোয়াড়কে এমন দেখতে পারবে না যারা বিদেশের ক্লাবে খেলে জাতীয় দলের হয়ে খেলছে। বাট এই খবরের মাঝে একটা খুশির খবর, খুব বেশি না, অল্প, এইটাই নিউজ এসছে। গতকালকে খেলনাওয়ের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতীয় ফুটবল দল ভবিষ্যতে যেন পিওআই আর ওসিআই খেলোয়াড়দের নিজেদের দলে ইনক্লুড করতে পারে, তার জন্য কিন্তু আমাদের ফেডারেশন যে সমস্ত কাজ দরকার সেই সমস্ত কাজ করে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়েছে। এইবার দেখার বিষয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ব্যাপারটা কত দূর এগোয়। এই কাজটা এখন মিনিমাম প্রায় 7-8 মাস কিন্তু সময় লাগবে। আর এই যে প্রধানমন্ত্রীর দপ্তরে যে ফাইল পাঠানো হয়েছে, তার মানে এটাই নয় যে জিনিসটা একদম সাকসেসফুল হবে। সেখান থেকে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার প্রবলেম। আর আরেকটা কথা বলি, এখানে কিন্তু শুধু ফুটবলের কথা বলা হয়নি, ফুটবল, বাস্কেটবল, লং টেনিস, আরও দুটো একটা স্পোর্টসের কথা বলা হয়েছে। যারা ওসিআই আর পিওআই তারা পাসপোর্ট নিয়ে কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে পারবে, একটা স্পোর্টস পাসপোর্ট তৈরি করা হবে। আমরা এই কাতার যে টিমটা, একজন জানোই একজন ভারতীয় খেলোয়াড় যিনি কিন্তু ভারতের পাসপোর্ট আছে, তারপরও কিন্তু তিনি স্পোর্টস পাসপোর্টে তিনি কাতারের জাতীয় দলের হয়ে খেলছেন। আর তিনি এই বছর কিন্তু ফুটবল বিশ্বকাপে খেলতে চলেছেন। আর সেই সিস্টেমটাই এআইএফএফ এর তরফ থেকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে চিঠিতে জানানো হয়েছে যে সেই সিস্টেমটাই যেন ইন্ডিয়াতে লাগু করা হয়। এবার দেখা যাক, সময় কথা বলবে। এই ফর্মুলা ছাড়া এই মুহূর্তে ভারতের কাছে কোনো অপশন নেই। কেউ যদি বলে থাকে যে আমরা গ্রাসরুট লেভেল থেকে কাজ করব, তো সেটা তো 1947 সালের পর থেকে হয়ে আসছে। তার রেজাল্ট কি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, ভারতীয় ফুটবল দল সবার শেষের দিকেই রয়ে গেছে। তো যাই হোক, সামনেই কিন্তু সাফ কাপ আছে, যথাসম্ভব ওই অক্টোবর নভেম্বরে হবে, যেটা আমাদের কাছে বিশ্বকাপ। আমরা সেই দিকে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি, কিন্তু এই বছর সেটাও কিন্তু টাফ লাগছে, কারণ পাকিস্তান, বাংলাদেশ, তার সঙ্গে শ্রীলঙ্কাও ভালো ফুটবল খেলতে শুরু করেছে, কারণ তারা তাদের ওসিআই বা পিওআই খেলোয়াড়দের নিয়ে আসছে, নিয়ে এসে তাদের দলটাকে শক্তিশালী করছে। এবার দেখার বিষয় ভারত এই জায়গাটা কিভাবে সামলায়। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিয়ে যেও যে ভারত যদি ভালো কিছু করতে চায় ফুটবলে কিভাবে করবে, প্লিজ কমেন্টে জানিয়ে যেও।